মানে সক্ষমতা, সেটাকে এক্সপ্লোর না করে কবরে যায় কোটি কোটি মানুষ। এখন ইবলিস চাইবে আপনাদেরকে অক্ষম করে বিছানায় ফেলে দিতে। ডায়াবেটিস আলাদা একটু হাত তোলেন তো, হাতগুলো দেখান। তাদের কোনো অর্গান ঠিক থাকবে না, একেবারে মাথা থেকে পা পর্যন্ত। মরবে না, কিন্তু সব শেষ হয়ে যাবে। আমি দাগনভূঞাতে যখন ছিলাম, তো আমি ওইখানে বসে কিভাবে ভাবলাম যে সারা পৃথিবীর মানুষ একদিন সুস্থতার জন্য আমার কাছে আসতো। এই কথা সত্য হতে বাধ্য, কারণ আমাদের কাছে যে জিনিস আছে বিশ্বের কাছে এটা নাই। যদি কোষে জায়গা না থাকে তাহলে রক্তের চিনি কোষে ঢুকবে, কোষ ইনসুলিনকে বাধা দিবে। বলেন ইনসুলিন। সামনের দিনে সুস্থতার নেতৃত্ব আমরা দিব। আমার যেটা বিশ্বাস, আপনাদের কি বিশ্বাস জানি না, এইভাবে যদি চলতে থাকে আগামী 5 বছরে আমার মনে হয় যে লাইফ স্টাইল সারা বিশ্বব্যাপী একটা বিপ্লব শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমি কামনা করি। যা যা আমি বলতেছি এটা খালি মানেন, কিন্তু মাইনা ভালো হওয়ার পর আলহামদুলিল্লাহ কইন, এখনই বলেন এবং এখনই ভাবেন যে আপনি অলরেডি ভালো হয়ে গেছেন, কারণ আপনি জানেন যে এভাবে মানলে আপনার ওইটাই পরিণতি, এছাড়া আর কোনো পরিণতি নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো থাকতে চাই এবং এই লক্ষ্যে আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। তো এখন আপনি যদি মনে করেন যে আপনার জিনের দোষ, তো জেনোটাইপ এবং ফেনোটাইপ, তাহলে জিনের এক্সপ্রেশন হবে আপনার লাইফ স্টাইল দ্বারা। উদাহরণস্বরূপ ধরেন আমার বাবার ডায়াবেটিস আছে, আমার মায়ের ডায়াবেটিস আছে, যদি ওনারা এখন আমাকে ফলো করছেন, করে এখন অনেক ভালো আছেন, ওষুধ লাগে না, তো খুব মাঝে মাঝে এই ফলটল খেয়ে ফেললে একটু ইনসুলিন আম্মা দেয়, তা কিন্তু এমনি যদি নিয়ম মানে তাহলে লাগে না। তা এখন আম্মার 35 বছরে ডায়াবেটিস এখন নিয়ন্ত্রণে আছে, আব্বা একদম ভালো আছেন, তো ওই যে উল্টাপাল্টা খাইলে বাড়ে, স্বাভাবিক। যেমন ধরেন ওদিন গেছে বাসায়, আমার সামনে দুধ চা তারে খাইতে দিছে, এখন সে কইতেছে তোমরা জেকে লাইফ স্টাইলের সামনে আমার চা দিলা, তোমাদের তো আক্কেল নাই। আড়ালে দিলে ঠিক আছে, বাকিটা বুঝে নেন আর কি। মানে আড়ালে দিলে ঠিক আছে। হ্যাঁ, এই গতকালকের ঘটনাই বলতেছে। তো যাই হোক, তো স্বাভাবিক মানুষের নেচার হচ্ছে এরকম। তো এখন নিয়মের ভিতরে থাকলে তারা কন্ট্রোলে থাকে। তো এখন নানির ডায়াবেটিস ছিল, আম্মার আছে, আব্বার আছে, এখন আমার হয়ে যাওয়ার কথা, আমার 51 ইয়ার্স, কেন হয়নি? হয়নি এই কারণে যে আমি ওভাবে চলি না, যেভাবে চলে ডায়াবেটিস হবে। এটা হলো এক্সপ্রেশন, জিনের এক্সপ্রেশন। তাহলে এটা হচ্ছে ফেনোটাইপ। তাহলে ফেনোটাইপকে আবার চেঞ্জ করা যায়। যেমন আপনার জিন ভালো, সেটারে আপনি খারাপ বানাইতে পারবেন কিভাবে? আপনি উল্টাপাল্টা খাবেন, বেশি খাবেন, বারবার খাবেন, টেনশন করবেন, রাত জাগেন, অলসতা করবেন, বিলাসিতা করবেন, রোদে যাবেন না, ঘাসে হাঁটবেন না, ব্যস্ত থাকবেন, তো আপনার জিন চেঞ্জ হয়ে রোগের জিন হবে। আপনি রুগী হচ্ছেন নিজের প্রতি জুলুম করে। জুলুমের কয়টা অংশ? 5টা অংশ টোটাল। এক হচ্ছে খাবারের জুলুম, ঠিক আছে, আরেকটা হলো অলসতা বিলাসিতার জুলুম, আরেকটা হলো দুশ্চিন্তা টেনশনের জুলুম, ঠিক আছে, নিজের যত্ন না নেওয়া, ভালো না ঘুমানো, বুঝতে পারছেন, কোনো মানসিক প্রশান্তি না থাকা, আর হচ্ছে বারবার খাওয়া, মানে রোজা না রাখা, মানে আর রোজা রাখলেও এমন খাবার খাবে যে রমজান মাসে খাবার খরচ অন্য মাসের চেয়ে 3 গুণ জাদা, বেশি। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? এখন আমরা প্রিভেনশন করতে হলে প্রথম থেকে একেবারে ছোটবেলা থেকেই চিন্তা ভাবনা শুরু করতে হবে। যেমন এই বাচ্চা এখন থেকে সে রিয়েল ফুড খাবে, পরিমিত খাবে, তারে খাবার জন্য পিড়াপিড়ি করা যাবে না, ক্ষুধা লাগলে খাবে, তারপর তাকে মোবাইল ডিভাইস হিসাব কিতাব করে দিতে হবে 15-20 মিনিট সারাদিনে বা আধা ঘন্টা সর্বোচ্চ, এবং সন্ধ্যার পরে মোবাইল টোবাইল ব্যবহার করবে না, এবং সে আর্লি ঘুমাবে 9টায় বা 10টায়, এবং সে 7 ঘন্টা বা 8 ঘন্টা ঘুমাবে। বাচ্চাদের জন্য 8 ঘন্টা 9 ঘন্টা ঘুম দরকার। তারপরে সে সকালে ভোরে উঠবে, উঠে রোদে যাবে, ঘাসে হাঁটবে বা সাইকেল চালাবে, কিছু একটা করবে অ্যাক্টিভিটি, এবং বিকেলে খেলাধুলা করবে, এবং দুপুরে রোদে যাবে 15-20 মিনিট গোসলের আগে, এবং সে সন্ধ্যার পরে মোবাইল, টেলিভিশন, ল্যাপটপ কিছুই যেন তার চোখের সামনে, কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো রকম স্ক্রিন যেন না থাকে। তারপরে সে এই রুটিনে চললে সে সহজে রোগী হবে না। তো খাইতে হবে পিওর খাবার, মানে প্রসেস ফুড খাওয়া যাবে না, মানে খাঁটি খাবার, পরিমিত খাবে, ক্ষুধা লাগলে খাবে, আর হচ্ছে ব্যায়াম করবে, মানে ও খেলাধুলা করবে। ক্লিয়ার? এখন এইভাবে বড় হবে সে, তারপর সে সুস্থ থাকা হিসেবে বড় হবে। যারা আপনারা বড়রা আছেন, তারা যারা রোগী হয়েছেন, তারা কি করবেন? তারা এখন তার মেটাবলিজম কতটা নষ্ট হয়েছে সেটা টেস্ট করে দেখতে হবে। দেখে তাকে হোমায়ার যদি 5 থাকে সেটাকে 1-এ আনতে হবে, ভিটামিন ডি যদি 15 থাকে এটাকে 100-তে আনতে হবে বা 90-এর উপরে আনতে হবে। আপনার প্রদাহ বা সিআরপি যদি 5-6 থাকে সেটাকে কমিয়ে 3-এর নিচে আনতে হবে। টিজিএইচডিএল রেশিও বেশি থাকলে 2-এর নিচে নামাতে হবে। তো এইভাবে আমরা ইনসুলিন এবং সুগার
এটাকে নর্মাল রাখবো, মানে কমানো না বাড়ানো না। কমালে ও অসুবিধা, যেমন সুগার যদি 3 হয়ে যায় তাহলে আপনি হাইপোগ্লাইসেমিয়া হয়ে আপনি হয়তো জ্ঞান হারাতে পারেন। আবার যদি আপনার ইনসুলিন কম থাকে তাহলে হয়তো আপনার খুব সমস্যা হতে পারে ইনসুলিন কম থাকলে, যেমন আপনার শক্তিতে, এনার্জিতে, তারপর আপনি শুকিয়ে যাবেন, আপনার এনার্জি পাবেন না, আপনি মাসেল বিল্ড হবে না, আপনার ওজন কমে যাবে, ওজন বাড়বে না। হ্যাঁ, আপনি শুধু দিন দিন শুধু ওজন কমতেছে, এটা একটা মেজর কমপ্লেন আপনার হবে যদি ইনসুলিন কমে যায়। এবং অল্প যাই খান তাতে ডায়াবেটিস আকাশে উঠে যায়, বুঝতে পারছেন? ইনসুলিন ছাড়া সে নিয়ন্ত্রণ করতে পারে না। আবার টাইপ 2 মানে অর্থাৎ ইনসুলিন বেশি, সেটা আর একটা প্রবলেম। এখন ওজন কম একটা প্রবলেম, ওজন বেশি একটা প্রবলেম। তাহলে আমাকে সুস্থ থাকতে হলে একটা সুন্দর ডিসিপ্লিন মানতে হবে। তো আমি খুব সংক্ষেপে আগাচ্ছি যে মানুষ আগে যখন শিকার করে খেত, তারা আর্লি গুহাতে যেত, খাওয়া দিনে শেষ করত, সারা রাত অন্ধকারে গুহার ভিতর আশ্রয় নিত এবং দিনে অনেক কষ্ট করে শিকার জোগাড় করে শিকার পেলে খেত, কখনো খেতে পেত না। তো যখন সে খেতে পেত না, যে সিজনগুলোতে শিকার পাওয়া যেত না, তখন সঞ্চিত চর্বি গলিয়ে, তার শরীরে সঞ্চিত চর্বি গলিয়ে সে ওই সময়টা বাঁচত, জীবন বাঁচাতো। প্রাণী জগতে আপনার ভাল্লুক আছে, তারা স্যামন মাছ খায় প্রচুর পরিমাণে গ্রীষ্মে, এবং যখন নদীতে প্রচুর মাছ পাওয়া যায় ওরা কপাত করে খায়, খেয়ে ওরা বেশি খায়, খেয়ে ওজন বাড়ায়, চর্বি জমায়। কেননা শীতকালে যখন বরফের নিচে চলে যাবে মাছগুলো, সে খেতে পাবে না, ওই শীতটা সে ওই চর্বি গলিয়ে সে সার্ভাইভ করে। এখন আপনারা যারা 6 বেলা খাচ্ছেন, বারবার খাচ্ছেন, বেশি খাচ্ছেন, তাদের শরীরে চর্বি জমতেছে, কিন্তু সেই চর্বি ব্যবহারের কোনো পরিকল্পনা আপনাদের ভিতরে নেই বিধায় এই চর্বি জমে ফ্যাটি লিভার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, তারপর হচ্ছে স্ট্রোক, প্যারালাইসিস, তারপর হচ্ছে হার্ট অ্যাটাক, সব ওই রক্তনালীতে চর্বি জমে, কোষে চর্বি জমে, লিভারে চর্বি জমে, তা আপনি চর্বির ভিতরে ডুবে মারা যাচ্ছেন। কিন্তু চর্বি বার্ন করার কোনো প্রোটোকল আপনাদের ভিতরে নাই। ঠিক একইভাবে যখন মানুষ চাষাবাদ করত, কৃষিকাজ করত, তখন মানুষ খেত 2 বেলা, 1 বেলা, 3 বেলা, যে যখন যেটা সময় পাইতো। খরা মঙ্গার সময় খাবার খুব পাওয়া যেত না, খুব অল্প খেয়ে তাকে 12-14 ঘন্টা কাজ করে তাকে জীবিকা নির্বাহ করতে হইতো। তারা আর্লি ঘুমাইতো, ভোরে উঠতো, রোদে পুড়তো, বৃষ্টিতে ভিজতো। তাদের এই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, এই যে লাইফস্টাইল ডিজিজগুলো তাদের এরকম ছিল না, বা এখনো যারা আছে তাদেরও এরকম নেই। যারা প্রকৃত খাবার খায়, তারা 2 বেলা খায় বা 1 বেলা খায় বা 3 বেলা খায়, হ্যাঁ, 12-14 ঘন্টা কাজ করে, রোদে পড়ে, বৃষ্টিতে ভিজে এবং আর্লি ঘুমায়, ভোরে ওঠে, তো মাটির সাথে সম্পর্ক, তাদের এই সমস্যার ভিতরে তারা এই এখনকার যে রোগগুলো এত মানুষের, সেটা তখন ছিল না। তাহলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল লাইফস্টাইল এখন হচ্ছে আমরা শুধু খাবার রিলেটেড ইন্ডাস্ট্রি, অর্থাৎ ফুড ইন্ডাস্ট্রি। তো আমরা এখন খাই আর জমাই, এটি আমাদের মজা লাগে। বলেন আমাদের মজা হলো খাওয়ায়। যেমন ধরেন আপনি দাওয়াতে গেছেন, খাইতে হবে, একটা প্রোগ্রামে গেছেন, খাইতে হবে, খাওয়া মিস না হয়। মিলাদে গেছেন, জিলাপি খাইতে হবে, আন্দোলনে বিরিয়ানি খাইতে হবে, মানে খাওয়া যেন মিস না হয়। তো মুভি দেখতে গেছেন, খাইতে হবে, মানে খাওয়াটা যেন থাকে। মানে কেউ মরে গেছে, জিয়াফত খাইতে হবে, বুঝতে পারছেন? মানে যেখানেই যান শুধু খাই দেয়, পিকনিকে যান, মানে খাওয়া ছাড়া কোনো আনন্দ হয় না। জন্মদিন, মৃত্যুদিন, বিবাহ বার্ষিকী, যত আছে, ভালোবাসা দিবস, যত দিবস আছে, হ্যাঁ, ধরেন নবান্নের উৎসব, পিঠা উৎসব, তারপরে ধরেন পয়লা বৈশাখ, পান্তা ইলিশ, খাওয়ার সাথে ছাড়া কিছু নাই। একটা অনুষ্ঠানের নাম বলেন যেখানে খাওয়া নাই, মানে রোজা ছাড়া। রোজার ভিতরে এখন সেহরি পার্টি, ইফতার পার্টি, সেটা এমন পার্টি তার বললাম না। আর ঈদের দিন তো ব্যান্ড ট্যান্ড বাজায়, মহা পার্টি। ইবলিস ছাড়া পাওয়ার পর যা করে আর কি, ট্রাক নিয়ে বাইরে। আচ্ছা, আমি ছাড়া পাইছি। হ্যাঁ, এখন এই যে অতিরিক্ত খাবার, যেমন ধরেন আপনার এই যে বন্ধুরা মিলে খাইতেছে, খুব মজা, দেখেন এইরকম। এখন সোশ্যাল মিডিয়াতে এরকম বহু পিকচার আপনি পাবেন। দেখেন এই যে বিদেশি আমরা যে বিভিন্ন সেমিনার কনফারেন্সে যাই, তো এই খাওয়া দাওয়া মানে বুফে, হ্যাঁ, এরকম। তো 100 পদ কে খাইতে পারে, কিন্তু সে চেষ্টা করে। এরপর বিয়েতে খাই, হ্যাঁ, তারপরে জন্মদিনে খাই, মরে গেলেও খাই। তো এখন অতিরিক্ত খাওয়া, সেটাকে আমরা যদি ব্যবহার না করি, সেটাই চর্বি জমে, সেটাই ফ্যাট ডিপোজিশন হয়। এই ফ্যাট আপনার যদি পেটে জমে, আপনারা বলেন যে অবেসিটি। এই ফ্যাট যদি আপনার লিভারে জমে, আপনারা বলেন ফ্যাটি লিভার। ফ্যাট যদি রক্তনালীতে জমে, আপনারা বলেন ব্লক থেকে হার্ট অ্যাটাক হয়, ব্রেন স্ট্রোক করে, চোখে স্ট্রোক করতে পারে, লেগে স্ট্রোক করতে পারে। এবং এই যে খাবারটা প্রসেসড ফুড আমরা খাইতেছি এবং বারবার খাইতেছি, তাহলে খাবারের ভিতরে একটা হলো প্রবলেম যে আমরা বেশি খাইতেছি, সেটাকে ব্যবহার করতেছি না। আর একটা প্রবলেম হচ্ছে বারবার খাইতেছি। বেশি খাওয়া, বারবার খাওয়া কিন্তু দুইটা জিনিস। যেমন এক বেলা এতগুলা খাইলো,
কিন্তু সে একটু বরবর খায়, তাহলে দুটো প্রবলেম। কারণ একটু বরবর খেলে প্রবলেম কি, খাবার হজম হইতে পারে না, তারপরে ডাইজেশন হয় না ঠিক মতো, তারপরে ডিস্ট্রিবিউশন হয় না, খাবারটা ওভারলোড হয়, এবং এক খাবারের উপর আরেক খাবার, বডি সবসময় ব্যস্ত থাকে। মানে একটা সময় গিয়ে সে ধুর এত খাস না, পরে আইবিএস হয়, আর খাইতে পারে না। বুঝলেন না এই কথা? তো দেখবেন যারা প্রচুর খাইছে একটা সময় নাকের নল দিয়েও খাওয়ানো যায় না, এবং একটা সময় গিয়ে সে বিছানায় পড়ে থাকে। যারা আগে অলসতা বিলাসিতা করছে, যারা মনে করেন যে নিজেকে সময় দেয়নি, অনেকেই দেখবেন এখন বিছানায় পড়ে 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 সিলিং দেখে, তাদের এখন অনেক সময়, কিন্তু সেটা তারা বিছানায় শুয়ে শুয়ে পঙ্গুত্ব বরণ করে প্যারালাইসিস হয়ে সেই সময়টা সে কাটাচ্ছে। কিন্তু যখন আমরা বলেছি সকালে ওঠো, ওঠে নাই, যখন বলছি হাঁটো, হাঁটে নাই, ব্যায়াম করো, করে নাই, বলে আমার সময় নেই, হ্যাঁ আমি খুব ব্যস্ত। তো এখন সেই ব্যস্ত লোক কিন্তু এখন সেটার কাফারা দিতেছে মনে করেন। যদি আপনারা সুস্থ থাকতে চান কি কি খাবেন না, তার ভিতর সয়াবিন, সানফ্লাওয়ার, ক্যানোলা, কর্ন অয়েল, মানে রাইস ব্রান ইত্যাদি অন্যান্য যে তেলগুলো আছে বাংলাদেশের, ওগুলো এত পাওয়া যায় না। কারণ এইসব তেল সাধারণত হেক্সেন দিয়ে, মানে একটা হেক্সেন হলো একটা মনে করেন অকটেন ডিজেলের মতো। তো এই হেক্সেন কেন দেওয়া হয়, যেন চাপ দিলে তাপে বেশি বেশি তেল বেরোয়, তারপরে অনেক তাপে এবং অনেক চাপে এটাকে বের করা হয়। তার সঙ্গে ডিগাম, নিউট্রালাইজ, ব্লিচ, ডিউডোনাইজ, উইন্টারাইজ, ডিওক্স, এগুলো করার ফলে এই তেলটা একেবারে কোনো তেল না, সেটা হচ্ছে সোজা কথা একটা পয়জন। তো এই পয়জনটা কেমন, যে আপনি রেগুলার খেলে দীর্ঘদিন, তখন গিয়ে এটার আস্তে আস্তে স্লো পয়জন টের পাবেন। গ্যাসের ওষুধ খাইতে হবে, তারপরে বিভিন্ন রকম ইনফ্লামেটরি ডিজিজ হবে, পেটের হজম হবে না, তারপরে খাবার খেয়ে শক্তি পাবেন না, এনার্জি পাবেন না, যত দিন যাবে দুর্বল হবেন, মানসিকতা নষ্ট হবে, নেগেটিভ চিন্তা আসবে, পেটে বাজে ব্যাকটেরিয়ার ফলে, হ্যাঁ বাজে চিন্তা আসবে, বাজে খাবারের প্রতি আকর্ষণ আসবে, আর অলসতা বিলাসিতা করতে মন চাইবে, কিন্তু আপনার ওই কর্ম করতে মন চাইবে না। শর্টকাট একটা জিনিস পাইতে চেষ্টা করবেন, পরিশ্রম করে কিছু পাওয়ার চিন্তা ভাবনা থাকবে না। এই জন্যে আমরা যখনই মানুষ শর্টকাট খুঁজবে তখনই সে ধরা খাবে। যেমন যারা ওজন কমানো শর্টকাট খুঁজে স্লিমিং জুস কি খাবে, ওজন কমে যাবে, এই জন্য তারা প্রতারিত হইতেছে। কারণ আমরা কোনো স্লিমিং জুস বেশি না, আমাদের কাছে কোনো শর্টকাট নেই। তো যারা শর্টকাট খুঁজে তারা ডায়াবেটিসের চা খাইয়া ডায়াবেটিস ভালো করবে। তো তারা আগে ওষুধ খেয়ে ডায়াবেটিস ভালো করতে পারেন, এখন চা খেয়ে ভালো হয়ে যাবো। তো চা খেয়ে যখন দেখবে সুগার কমছে, খুশি। কিন্তু আপনাদের বুঝতে হবে ডায়াবেটিস সুগারের প্রবলেমটা পরে, আগে হলো কোষের প্রবলেম। মানে বলেন কোষে জায়গা নেই, তার মানে ডায়াবেটিস। তো কোষ খালি, বলেন ডায়াবেটিস নাই। তাহলে কোষ খালি হলে আমি ডায়াবেটিস থাকবে না, আর ডায়াবেটিস না থাকলে আমার চাও খাইতে হবে না, ট্যাবলেটও খাইতে হবে না। এখন যারা চিনি চিন্তা করে যে আমি চিনি কমাচ্ছি, চিনি কমায় খুশি, তারা শর্টকাট খুঁজতেছে। তো ওষুধ দিয়ে চিনি কমায়, চা খেয়ে চিনি কমায়, হার্বাল খেয়ে চিনি কমায়। তো চিনি বাড়লো কেন সেটা ভাবে না। আমার কথা বুঝতে পারছেন? তো চিনি, আমার চিনি নর্মাল, তাহলে আমি কেন চা খাবো বা আমি কেন ওষুধ খাবো? তা আমরা চাই হলো আপনার চিনি এমনি নর্মাল থাকবে, আপনার কোনো কিছুই এর জন্য খাইতে হবে না। এটা হলো আমাদের টার্গেট, মানে কোষ খালি। বুঝতে পারছেন? তা আমরা এই জন্য কোনো কিছু খাইয়া যদি বলেন যে আমি চিনি কমাইছি, আপনি হ্যাপি হলে আমি হ্যাপি না। আমি হ্যাপি হব যখন এমনিতেই চিনি নর্মাল থাকবে, আমার যেমন নর্মাল আছে, খাওয়ার আগেও নর্মাল, পরেও নর্মাল। আপনারা যদি এরকম হন তাহলে ঠিক আছে। বুঝতে পারছেন কথা? হ্যাঁ, এইটাই। এখন আপনি বলে আমি হার্বাল খেয়ে, আপনি করেন আমি আয়ুর্বেদ খেয়ে, আপনি করেন আমি ওষুধ খেয়ে প্রেশার কমাইছি। তো আমার কথা হলো আপনার প্রেশার বেশি, এটাই প্রবলেম। আমার রোগীদের প্রেশার নর্মাল থাকবে কোনো কিছু না খেয়েও, আই মিন ওষুধ ছাড়া, আয়ুর্বেদ ছাড়া, হার্বাল ছাড়া। এবার বুঝতে পারছেন আমাদের চিকিৎসার টার্গেট কোনটা? যে আপনি এমনি সুস্থ থাকবেন। তো সুস্থ লোক ওষুধ খায় না, তার কোনো রোগ নাই। তো যারা ডায়াবেটিস আলাদা একটু হাত তোলেন, তো হাতগুলো দেখান, খুব সংক্ষেপে অ্যান্সার করবেন। আমি প্রশ্নটা আগে বলে রাখি। প্রশ্নটা হলো আপনি নিজে হিসাব করেন যে কয় বছর আপনার ডায়াবেটিস এবং কত বছরে ধরা পড়ছে। তাহলে কত বছরে ধরা পড়ছে এটা মনে মনে হিসাব করে বাইর করেন। যখন বাইর করে আবার হাত তুলেন, হাত তুললে আমি জিজ্ঞেস করব কত বছরে আপনার ধরা পড়ছে, কত বছর বয়সে। আবার হাত তুলেন, কত বছরে? 40, 35, 50, 25, 50, 30, 45, 40, 40, হ্যাঁ 62, হ্যাঁ 44। তার মানে দেখা যাচ্ছে কারো 62-তে আর লাগবে না, একটা ডাটা নিলাম আর কি, কারো 62-তে, কারো 25-এ। তাহলে এখানে মোটামুটি 62-র উপরে আছেন কারো, যারা আরো বয়সে ডায়াবেটিস ধরা পড়ছে। ওকে, সর্বোচ্চ 62। 25-এর নিচে কেউ আছে ডায়াবেটিস ধরা পড়ছে? 25-এর নিচে। ওকে, তাহলে সর্বনিম্ন 25। তার মানে এই 25 থেকে 62-র ভিতরে যে কোনো বয়সেই আপনার ডায়াবেটিস ধরা পড়তে পারে। তার মানে এই না যে আপনি এখন সুস্থ আছেন অনিয়ম করে, তার মানে আপনি সারা জীবন সুস্থ থাকবেন। তাহলে আমরা কি করি?
আমরা সেম থিঙ্কিং, সেম চলাফেরা, সেম রুটিন, সেম অনিয়ম, সেম খাওয়া, তো আমার সেম বিশ্বাস, মনে রাখবেন, সেম অ্যাকশন সেম রিয়াকশন। এটার মানে কি? মানে আপনি যেমন ভাববেন, যেমন চিন্তা করবেন, যেভাবে চলাফেরা করবেন, যেভাবে খাবেন, সেভাবে আপনি গঠিত হবেন। তাহলে ধরেন একটা লোক, আমি দুটো উদাহরণ দেই, যে একটা লোক সে এক ভাগ খায়, আর সে ক্ষুধা লাগলে খায়, সে ভালো খাবার খায়, প্রকৃত খাবার খায়, সে ব্যায়াম করে বা কায়িক শ্রম করে, সে আর্লি ঘুমায়, ভোরে ওঠে, রোদে যায়, ঘাসে হাঁটে, মানসিক প্রশান্তির চর্চা করে, রোজা রাখে মাঝে মাঝে, এগুলো একটা। আর একটা লোক সে বারবার খায়, 6 বেলা খায়, প্রসেস ফুড খায়, আল্ট্রা প্রসেস ফুড খায়, যেখানে যায় খাই, ব্যায়াম করে না, অলসতা করে, রাত জাগে, টেনশন করে, রোদে যায় না, ঘাসে হাঁটে না, তার সময় নেই, সে খুব ব্যস্ত থাকে, নিজের প্রতি সময় নেই। এখন কে রোগী হবে? দ্বিতীয় জন। ওকে, ক্লিয়ার? এখন আপনার ভিতরে ওই দ্বিতীয় জনের কি কি গুণাবলী বৈশিষ্ট্য আছে, এবার নিজে নিজে চিন্তা করে বাইর করেন। আর প্রথম জনের কি কি বৈশিষ্ট্য গুণাবলী আপনার ভিতরে আছে, আপনি চিন্তা করে বাইর করেন। তার মানে আপনারা যারা ভাবতেছেন যে রোগ আল্লাহর দেওয়া, আসলে আল্লাহ সবই দেয়, কিন্তু আপনি বাঁচার উপায়ও আল্লাহ দেয়। আল্লাহ রোগও দেয়, বাঁচার উপায়ও বলে। এখন ধরেন অ্যাক্সিডেন্ট হবে, আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় থেকে দেখেন হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয় কিনা, আল্লাহ দেয় কিনা দেখেন। আপনি 10 তলা থেকে লাফ দিয়ে দেখেন আল্লাহ আপনার মৃত্যু দেয় কিনা। আমার কথা বুঝতে পারছেন? আর 10 তলা পছন্দ হলে 25 তলা থেকে লাফ দিয়ে দেখেন আল্লাহ মৃত্যু দেয় কিনা। দেবে ইনশাল্লাহ, চিন্তা করেন না। তো এখন আপনারা আল্লাহ ভরসা মানে হলো কি? তাওয়াক্কুল মানে হলো উঠে রশি বেঁধে রেখে তাওয়াক্কুল করা, মানে আপনি নিয়ম কানুন মেনে দোয়া করবেন আল্লাহ যেন দেয়। ধরেন আপনি সুস্থ থাকতে চান, দোয়া করছেন আল্লাহ আমাকে সুস্থ করে দাও, বলেন আল্লাহ সুস্থ করে দাও। তার মানে হলো আপনি এখন সঠিক খান, আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, মসজিদে যান, রোজা রাখেন, তাহাজ্জুদ পড়েন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদেন, এবং আপনি যেভাবে কায়িক শ্রম করতে হবে, যেভাবে রোদে যেতে হবে, ঘাসে হাঁটতে হবে, যেভাবে ঘুমাতে হবে, সব মানেন। ওকে, রোজা রাখেন, সব কিছু তো মানেন এবং দোয়া করেন, তাইলে আল্লাহ কি দেবে? ঠিক আছে? আর যদি তা না করেন, দোয়া করেন কিন্তু অনিয়ম করেন, তাহলে দোয়ায় কাজ হবে না। কারণ ওই অনিয়মটাই হলো যে আল্লাহ বলছে চেষ্টা যে নিজের জন্য করে না, তার ভাগ্য আল্লাহ পরিবর্তন করবেন, আল্লাহ বলেই দিয়েছে। তাহলে এইখানে আপনি এই খাবার খাবেন, আপনার বাচ্চারা এই খাবার খাবে, কিন্তু আপনি গ্যাসের ওষুধ থেকে বাঁচতে চান, আপনি ডায়াবেটিস থেকে বাঁচতে চান, হৃদরোগ থেকে বাঁচতে চান, ক্যান্সার থেকে বাঁচতে চান, রিং পরানো থেকে বাঁচতে চান, সুস্থ থাকতে চান, ওষুধ মুক্ত থাকতে চান, অপারেশনে যেতে চান না, ইনসুলিন নিতে চান না, কাটাছেড়া হইতে চান না, তাহলে এখানে আমাদের মুনাফিকি আচরণ, মানে হিপোক্রেটিভ মনোভাব আমাদের ভিতরে, মানে আমি আমার সাথে, নট অন্যদের সাথে, নিজের সাথে নিজে প্রতারণা বা জুলুম করছেন। আপনার চাওয়া এক, চলাফেরা আর এক, তো এর জন্য আপনার মিসম্যাচ হচ্ছে। মনে রাখবেন, আপনি আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু নামাজ পড়েন না, তাহলে আপনি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আর যে বিশ্বাসও করে না এবং অস্বীকার করে এবং নামাজও পড়ে না, তার জন্য আরো সুবিধা। আমি কি বুঝাতে পারছি? তো এখন ধরেন সে বিশ্বাস করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, কিন্তু সগলখুরি করে আর জমির আইল ঠেলে, তাইলে সে জাহান্নামী হওয়ার জন্য একটা গুণই তাকে নিতে ইনশাল্লাহ যথেষ্ট। নাকি বুঝেন না কথা? ঠিক একইভাবে আমাদের রুগীরা যারা খাওয়া, ব্যায়াম, ঘুম, মানুষ সব কিছু সঠিকভাবে চর্চা করে এবং আল্লাহর কাছে দোয়া করে সাহায্য চায়, তো আল্লাহ তাকে সুস্থ করে দেবেন ইনশাল্লাহ। কিন্তু আপনি সব মানেন, কিন্তু আপনার ভিতরে একটা অনিয়ম রয়ে গেছে, সেটা হয়তো আপনি ব্যায়াম করেন না, অথবা রাত জাগান, অথবা দুধ চা ছাড়তে পারতেছেন না, মনে করেন কোনো একটা, যে কোনো একটা জায়গায় যদি থাকে, সেখানেই আপনার রোগ হওয়ার জন্য ওই একটা অনিয়মই যথেষ্ট। যেমন শুধুমাত্র সগলখুরিদের শাস্তি কি জাহান্নামে, সেটা দেখেন। গীবত করা যারা করে তাদের শাস্তি কি দেখেন। তাহলে একটা লোক সে নামাজ পড়ছে কিন্তু গীবতও করছে। ঠিক একই রকম ভাবে আপনার খাওয়াটা তার হয়তো ঠিক আছে, সে অল্পই খায় কিন্তু নষ্টটা খায়। সে খায় কম কিন্তু ব্যায়ামও করে না, বুঝতে পারছেন? সে বেশি ব্যায়াম করে কিন্তু ব্যায়াম করে সে পিজা বার্গার খায়। সে ব্যায়াম করে, ভালো খায়, কিন্তু রাত জাগে। তার মানে অনেকগুলো কম্পোনেন্ট একত্রিতভাবে যদি আপনি সঠিকভাবে না মানেন, তাহলে আপনার রোগী হওয়ার জন্য একটা ছিদ্র থেকে যায়, ওখান থেকে রোগ ঢুকে পড়বে। যদি কোষে জায়গা না থাকে, তাহলে রক্তের চিনি কোষে ঢুকবে, কোষ ইনসুলিনকে বাধা দিবে। বলেন ইনসুলিন রক্তের চিনি কোষে ঢুকায়। বলেন আমরা চিনি জাতীয় খাবার খেলে, ভাত, রুটি, ফল, দুধ ইত্যাদি, রক্তে চিনি আসে, তো রক্তের চিনি ইনসুলিন কোষে ঢুকায়। কোষ খালি থাকলে ইনসুলিন কি করে, তার কাজ সঠিকভাবে করতে পারে, আর ওই খাবার থেকে আমরা শক্তি তৈরি করে সুন্দরভাবে চলতে পারি। তাহলে যার সুস্থ মানুষ, সে খাবে, খাবারটা শরীরে প্রবেশ করবে, সেখান থেকে শক্তি তৈরি করবে, সে এই শক্তি দিয়ে চলাফেরা করবে, তার কোনো রোগ নেই।
কিন্তু যার কোষে জায়গা নাই, বলেন কোষে জায়গা নাই, বেশি খাই, খাই জমাই, ব্যায়াম করি না, কায়িক শ্রম করি না, টেনশন করি, রাত জাগি, তো যার ফলে কোষে ওভারলোড হয়। এখন কোষ ইনসুলিনকে বাধা দেয় যেন সে চিনি ঢুকাইতে না পারে, তো এখন কোষে চিনি ঢুকতে না পারে, রক্তের চিনি ধীরে ধীরে বাড়তে থাকে, এইটাই হলো ডায়াবেটিস, মানে রক্তের চিনি বাড়া। বুঝলেন কথা? তাহলে ডায়াবেটিস মানে কি? রক্তের চিনি বেড়ে যায়। এখন ডাক্তাররা রক্তের চিনি কমানোর চিকিৎসা করে, আর আমরা কোষ খালি করার চিকিৎসা করি। এখানে হচ্ছে পার্থক্য। আমরা রোগের মূল কারণের চিকিৎসা করি, আর ওনারা হচ্ছে মূল কারণ ঠিক রেখে ডালপালা ছাটে। যেমন ওনার 15 বছর ডায়াবেটিস পুষছে। আপনারা ভাবতেছেন বাংলাদেশের ডাক্তার এরকম করে, নট লাইক দ্যাট। আফ্রিকার ডাক্তার, সৌদি আরবের ডাক্তার, তারপরে হচ্ছে ইটালির ডাক্তার, আমেরিকার ডাক্তার, কানাডার ডাক্তার, অস্ট্রেলিয়ার ডাক্তার, সারা পৃথিবীর সব দেশের ডাক্তাররা একই প্রোটোকল ফলো করে। এবং এটা হলো একটা মেডিকেল স্ক্যাম তারা করেছে, যে ডায়াবেটিস রোগীকে রোগ পোষার জন্য তারা 6 বেলা খেতে দেয়, তারা ওষুধ দেয়, এবং কোষ খালি না করে কোষ ভরাট করে। সে ফর এক্সাম্পল ধরেন এই রুগীটা ডায়াবেটিস আমি ধরলাম, এখন তাকে ওষুধ দিয়ে জোর করে রক্তের চিনি কোষে ঢুকালাম, তাহলে কোষের ওভারলোড আরও বাড়বে। তো এইভাবে তার ধীরে ধীরে যত দিন যাবে সেই রুগীটা আরও রুগী হবে। আমার কি বোঝাতে পারছি? তো এখন ওনার রিং পরাইছে হার্টে কেন? কারণ এই যে অতিরিক্ত চর্বি রক্তনালীতে জমে তাকে রিং পরাইতেছে। এখন কেন জমছে? কারণ সে তো 6 বেলা খায়, তার তো ডিসিপ্লিন ঠিক করে নাই। সে ফোকাস করছে তার কর্মে, তার ব্যবসায়, তার আয় উন্নতিতে, হ্যাঁ সেগুলোতে সে ফোকাস করছে। সে নিজের জন্য মানে ফোকাস করে নাই, নিজের শরীরের দিকে ফোকাস করে নাই। মানে প্রায়োরিটিতে তার লাইফ এবং তার শরীর ছিল লিস্টের নিচে, আর উপরে ছিল তার প্রতিষ্ঠা, তার নাম যশ খ্যাতি, টাকা পয়সা, হ্যাঁ ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, আরে বাবা আমি এই সেই নানান কিছু। তার এই দুনিয়াতে প্রতিষ্ঠার জন্য তার সব জ্ঞান ছিল, কিন্তু সেই জন্য সে স্যাক্রিফাইস করছে, নিজের কুরবানি দিছে নিজের হৃৎপিণ্ডটাকে। এখন ডায়াবেটিসের চিকিৎসা কিভাবে করে? চর্বি বাড়াইয়া শুধু চিনি কমায়। কিরকম? 6 বেলা চিনি খেতে দেয়। আপনার বিশ্বাস হয় না? আমি দেখাচ্ছি। এই দেখেন সকালে খেতে দিছে হলো আটার রুটি 3টা ছোট পাতলা, সকাল 7টা 8টার ভিতরে। মানে কি? রুটি মানে কি? সবাই বলেন চিনি। তারপরে ডিম কুসুম ছাড়া, আচ্ছা। তারপরে ডাল অথবা ডাল 15 গ্রাম, তারপরে সবজি ইচ্ছা মতো। এরপরে 11টা বাজে আবার মুড়ি বিস্কিট খই ইত্যাদি, সাথে মানে কি আছে বা ফল আছে, ওকে। দুপুরে 2টা 2:30 বাজে ভাত, মাছ, মাংস, ডাল, এরকম শাকসবজি। আবার মানে চিনি কয়বার খেলো? এই পর্যন্ত 3 বার। আবার হচ্ছে বিকেল 5টা 6টায় মুড়ি বিস্কিট খই মানে ইত্যাদি, তার মানে আবার চিনি। এবং কয়বার হলো? 1 2 3 4। এরপরে রাত 8টা 9টায় রুটি, ডাল, মাছ বা মাংস, কয়বার হলো? আর ঘুমানোর আগে দুধ, এবং রাতের খাওয়ার 1.5-2 ঘন্টা পর, মানে 11টা বাজে দুধ খাবে। তো এখন সারাদিন চিনি খাবে, রক্তে চিনি আসবে, আর ওষুধ দিয়ে চিনি কমায় চিনি মাপবে, আর কেউ আমার ডায়াবেটিস ভালো হয়েছে, খুশি। আসলে সে ডায়াবেটিস তো ভালো হয় নাই, আসল যে কারণ ডায়াবেটিসের, সে বারবার খেয়ে কোষে চর্বি জমাইয়ে কোষের 12টা বাজাইয়ে এমনকি আমার চোখ নষ্ট হয়েছে, কারণ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এমনকি আমার নার্ভ ড্যামেজ হয়েছে, ডায়াবেটিক নিউরোপ্যাথি। এরপর হয়েছে যে আমার লিভার সিরোসিস হয়ে গেছে, ফ্যাটি লিভার হইতে হইতে। তারপর ওনার যেমন রিং পড়াইছে, কারো কিডনি নষ্ট হয়েছে, আস্তে আস্তে ডায়ালাইসিস। বুঝলেন কথা? তো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, তো ওনার হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। তো এইভাবে যারা এই রোগ পোষার চিকিৎসা করবে, তাদের কোনো অর্গান ঠিক থাকবে না, একেবারে মাথা থেকে পা পর্যন্ত। মরবে না, কিন্তু সব শেষ হয়ে যাবে। তো হবে কি? এখন আপনার মাথায় সমস্যা, এখন ঘুমের সমস্যা, এখন বুক ধড়ফড়ানির সমস্যা, কলজা কাঁপানির সমস্যা, এখন এনার্জি নাই, এখন পুরুষত্ব নাই, এখন নারীত্ব নাই, এখন স্কিন ভালো না, এখন চেহারা ভালো নাই, এখন লিভার ভালো না, এখন কিডনি ভালো না, এখন চোখ ভালো না, এখন নার্ভ ভালো নাই, এখন গিরা ভালো নাই, মাজা ভালো নাই, পেট ভালো নাই। তো এরকম সব আপনি আস্তে 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 আস্তে। আসসালামু আলাইকুম, আমি আসছি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে। চট্টগ্রাম মেডিকেল কলেজে আমি অ্যাকাউন্টসে জব করি। আমার এই স্যার চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ফার্স্ট করে আসছে মনে। হ্যাঁ, তো সবাই কত সাল থেকে আছেন? আমি ইউটিউবে না, কত সাল থেকে আছেন চিটাগাং? আমি 1993 সালে জয়েন করছি। 93 থেকে আছেন? জি স্যার। আচ্ছা, সেই জন্য মনে হচ্ছে পরিচিত মনে হচ্ছে আর কি। আমি গেছি অনেকবার, আমি অ্যাকাউন্টসে আছি। হ্যাঁ, যাইতে হয়েছে অনেকবার। আমি তো স্টাইপেন্ডও পাইতাম। জি স্যার। ইয়ের স্কলারশিপ পাইতাম, সেনা কল্যাণ থেকে স্কলারশিপ পাইতাম। ওই ইদ্রিস সাহেব ছিল কেশিয়া, ওই জায়গায় আমি এখন। হ্যাঁ। তো স্যার যে লাইফস্টাইল যেটা আমি ইউটিউবে দেখলাম, দেখার পরে স্যারের বক্ত, স্যার আমাদের এই চিটাগাং মেডিকেল কলেজের স্টুডেন্ট,
এখন দেখার পর দেখি শত শত রুগী ভালো হইতেছে, এরপর দেখছি হাজার হাজার লোক ভালো হইতেছে, এরপর মনে হয় লাখের উপরে রুগী ভালো হইতেছে। আমাদের এখানে 2 লক্ষ রুগীকে অলরেডি আমরা সরাসরি সার্ভিস দিয়েছি এখানে, মানে আজকে যেমন আপনারা এসেছেন না, এরকম 2 লক্ষ। আমার যেটা বিশ্বাস, আপনাদের কি বিশ্বাস জানি না, এইভাবে যদি চলতে থাকে মগদের আগামী 5 বছরে আমার মনে হয় যে লাইফস্টাইল রেখে সারা বিশ্বব্যাপী একটা বিপ্লব শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা আমি কামনা করি। ইনশাআল্লাহ। আর আমার যে প্রশ্ন, আমাদের বাংলাদেশের 17 কোটি জনগণ, 18 কোটি, 18 কোটি, আরো বেশি হবে। হ্যাঁ, স্যারের যে অর্গানিক ফুডগুলা, এগুলো হয়তো আমার ফ্যামিলির সদস্য 5 জন 6 জন, হয়তো কষ্ট করে আমি বাংলাদেশের 3 ক্যাটাগরি লোক, ফার্স্ট ক্লাস ক্যাটাগরি, সেকেন্ড ক্লাস ক্যাটাগরি, থার্ড ক্লাস ক্যাটাগরি, আমি হয়তো থার্ড ক্লাস ক্যাটাগরিতে পড়ি, আমাদের ইনকাম কম। এই অর্গানিক খাওয়াগুলো আমার পুরো ফ্যামিলিকে যদি আমার ইচ্ছে করতেছে আজকে থেকে সব চালাই দিতে, কিন্তু আমার সামর্থ্যের জন্য তো ভাবতেছি না। তো যে লাইফস্টাইল কাছে আমার প্রশ্ন, এই যে বিদেশি প্রোডাক্ট ডলার দিয়ে আনতে হয়েছে, কস্টিং বেশি পড়ে, বাংলাদেশে এরকম ইন্ডাস্ট্রিয়াল তৈরি করে এই অর্গানিক ফুডগুলো তৈরি করে আমাদের জন্য আর কোনো সহজলভ্য করা যায় কিনা, এই আমার প্রশ্নটা রইল। থ্যাংক ইউ, অনেক সুন্দর। আসেন, উনি পাশে থাক, আমি আলোচনা করি, আপনারাও আমার সঙ্গে একমত হন। সেটা হলো, আমরা এটা অনেক আগেই বুঝে ফেলেছি যে অর্গানিক ফুড প্রথমত আরও দাম বাড়বে, কেননা যারা দেশের বাইরে থাকেন তাদের জানার কথা, বিশ্বে এই অর্গানিক ফুডের ডিমান্ড দিন দিন শুধু বাড়তেছে, আমেরিকা না, সারা বিশ্বে। এবং ব্যবসায়ীরা অলরেডি এটা বুঝে ফেলছে। আর জায়ান্ট যারা, ধরেন চায়না, আমেরিকা, যারা জায়ান্ট ব্যবসায়ী, ওরা এখন সব ফ্যাক্টরি যেগুলোতে অর্গানিক হয় সেগুলো এক মানে যেমন ওরা তেল নিছে, তারপরে ধরেন ডলার নিয়ন্ত্রণ করে, তারপরে যেমন আর্মস নিয়ন্ত্রণ করে, তারপর ধরেন ড্রাগস নিয়ন্ত্রণ করে, ফুড ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করে। ওরা জানে যে নেক্সট বিশ্ব হচ্ছে অর্গানিক ফুডের বিশ্ব, ফাংশনাল ফুডের বিশ্ব। তো ওরা 200 বছর আগে ভাবে, আপনারা হলেন সবার পিছনে। আমার কথা বুঝতে পারছেন? সামনে এই যে ধরেন নতুন ওষুধ আসছে না কতদিন জানেন আপনারা? কোনো ধারণা আছে? নতুন ওষুধ যে আসতেছে না মার্কেটে, বুঝে নেন, আসবে না। এখন শুধু একই ওষুধের বিভিন্ন রূপ আসতেছে, যেমন ধরেন অমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, প্যান্টোপ্রাজল, মানে প্রাজল গ্রুপের মেলা প্রাজল। কিন্তু নতুন আরেকটা গ্যাসের ওষুধ নতুন করে মানে আসতেছে না বহুদিন, বুঝেন নাই কথা? অ্যান্টিবায়োটিক 3rd জেনারেশন 4th জেনারেশন, এখন আর জেনারেশন আসা বন্ধ হয়েছে অনেক দিন। তো ওষুধের যে পিক পয়েন্ট সেটা স্যাচুরেশন হয়ে এখন ডাউনগ্রেডে যাবে, এটাই বিশ্বের প্রজেকশন, বুঝতে পারছেন? ডাউনগ্রেডে যাবে। এখন তাদের লাগবে ভ্যাকসিন বিক্রি করতে হবে, নাহলে কোম্পানি টিকবে না। তো এই জন্যে ভাইরাস অনেক কিছু আসবে সামনে, কোভিড গেছে, সামনে আরও আসবে, ভ্যাকসিন জোর করে দেওয়া হবে আপনার পিছনে লাগায়, এরকম আরও অনেক কিছু, এগুলো অনেক বড় বড় পরিকল্পনা। তো যাক, আলটিমেটলি তারা জানে তারা টিকতে পারবেন একসময়। এই জন্যে আমাদের দেশে সব মানে ড্রাগ ইন্ডাস্ট্রির অলরেডি প্রাকৃতিক বা চলে আসছে, যেমন ধরেন স্কোয়ারের যে হার্বাল ডিভিশন, তারপরে ইবনে সিনার তো আগে থেকেই ছিল, বুঝতে পারলেন? বড় অফসুনিনের যে মানে ডিভিশন, সবার এখন প্রাকৃতিক ডিভিশন অলরেডি তারা জানে। আপনারা বুঝেন না মিয়া, হেরাও বহুত আগে জানে কিভাবে সার্ভাইভ করতে হবে, ওদের ধারণা। আপনারা হলেন আম জনতা, আপনারা হলেন যা কমো এটা, কিন্তু আপনাদের প্যারাডাইম শিফট কোন দিকে হইতেছে, বিশ্ব কোন দিকে যাইতেছে, আপনাদের কোনো ধারণা নেই, বুঝতে পারছেন? কোনো ধারণা নেই। তো এখন সব কোম্পানি তাদের প্রাকৃতিক ডিভিশন নিয়ে আসতেছে, ন্যাচারাল ডিভিশন নিয়ে আসতেছে। এই সামনে দেখবেন সবাই হলুদ বেচবে, সবাই ওই যে গোলমরিচ বেচবে, সবাই বেচবে, কারণ সার্ভাইভ করতে হলে তাকে আসতে হবে এখানে, নাহলে পারবে না। কারণ যখন আপনি ওষুধ থেকে মুখ ফেরায় প্রাকৃতিকে আসবেন, যেন তারা সেটা নিয়ে আগে থাকতে পারে আপনাদের সাথে। তো সুপার চেইন শপগুলো, অর্গানিক কর্নার আস্তে আস্তে দেখবেন বাড়তেছে। বিদেশে অলরেডি দেখবেন অর্গানিক প্রোডাক্টের এখন চাহিদা বাড়তেছে, কিন্তু অর্গানিক প্রোডাকশন কিন্তু বাড়তেছে না, মনে রাখেন কথাটা। তা উনি যেটা বলছে যে এখন আপনি বললেন যে দামি তেল টাকা দিয়ে কিনে খাইতে পারেন না, সামনে দিন আসবে যে আপনি তেলও পাবেন না টাকা দিয়েও, এটা হলো সামনে আসতেছে। এখন আপনাদের সুস্থ থাকতে হলে কি অর্গানিক খাইতে হবে? যদি একটা লোক, আমি প্রথমেই বলেছি, কিন্তু যদি সে ছোটবেলা থেকে প্রাকৃতিক খাদ্য পরিমিত গ্রহণ করে, ব্যায়াম, ঘুম বা অনিয়ম তার না থাকে, তাহলে সে এমনিতেই সুস্থ থাকবে, তার ওষুধও যাইতে হবে না, অর্গানিকও লাগবে না, কিচ্ছু লাগবে না, সে ভালো থাকবে। যা যা আমি বলতেছি এটা খালি মানেন, কিন্তু মাইনা ভালো হওয়ার পর আলহামদুলিল্লাহ কইন, এখনই বলেন, এবং এখনই ভাবেন যে আপনি অলরেডি ভালো হয়ে গেছেন, কারণ আপনি জানেন যে এভাবে মানলে আপনার ওইটাই পরিণতি, এছাড়া আর কোনো পরিণতি নেই। যেমন ভাই জানে যে সেভাবে চললে তার আঙ্গুল নষ্ট থাকবে না, ভালো হবেই, মানে আঙ্গুলের কোনো উপায় নেই সে ভালো না হয়ে সে পারবে না। তো সে ভালো আঙ্গুল কিরকম দেখতে লাগে, সে তার পায়ের আঙ্গুল সেভাবে কল্পনা করবে, এবং সে ভাববে আমার আঙ্গুল এটি।
এবং এইটা রিয়েলিটিতে চলে আসবে কিছুদিন পরে, কারণ টাইম হচ্ছে হিলার, টাইম লাগবে, একটা সার্টেন টাইম লাগবে। টাইম লাগবে এই কারণে যে যেহেতু আপনি অনেকদিন অনিয়ম করেছেন, এখন নিয়ম শুরু করেছেন, এখন সেইটা রেজাল্ট পাইতে সময় লাগবে, বুঝতে পারছেন? বাট আপনি আল্লাহর কাছে এমনভাবে বলবেন যে অলরেডি আলহামদুলিল্লাহ যে আমাকে সুস্থ হইয়া গেছে, আলহামদুলিল্লাহ আমরা ভালো, আলহামদুলিল্লাহ আমার কোনো রোগ নেই, আলহামদুলিল্লাহ আমার কোনো ওষুধ লাগে না। মানে ওই রিয়েলিটিটা আপনাকে চিন্তা করতে হবে যে আমি আসলেই সুস্থ, আমি আসলেই ভালো। এবং আপনি যত ভালো ভালো ভাববেন তত, এখন আপনি যদি ভালো ভাবেন তাহলে তো আর আপনার পক্ষে সম্ভব হবে না নষ্ট খাবারটা গ্রহণ করা, কারণ আপনি তো সুস্থ লোক তো নষ্ট খায় না। আর আপনি তো রাত জাগতে পারবেন না, কারণ সুস্থ লোক তো রাত জাগে না, বুঝতে পারছেন? আপনি তো সকালে বিছানায় শুয়ে থাকতে পারেন, কারণ সুস্থ লোক তো বিছানা ছাড়ে মসজিদে যায় বা হাঁটতে বেরোয়। আপনি তো সুস্থ লোকের ভূমিকা অভিনয় করতে, সুস্থ লোক তো এমন না। এবার বুঝেন না কথা? হ্যাঁ, তো ওই জিনিসই আপনাকে এখানে নিয়ে আসবে। তাহলে নলেজ অ্যান্ড এই নলেজের ইমপ্লিকেশন এটা হচ্ছে আপনাকে ইয়ে দেবে। তো এখন আসেন আমরা কি কি রেজাল্টগুলো আমরা করাবো, সেটা হলো বলেন হোমা আইআর 1 থাকলে ভালো, টিজিএইচডিএল রেশো 2-এর নিচে থাকলে ভালো, সিআরপি 3-এর নিচে থাকলে ভালো। তাহলে 1 2 3 বলেন 1 2 3। তাহলে হোমা আইআর কত থাকলে ভালো? টিজিএইচডিএল রেশিও, সিআরপি 4 5, ইনসুলিন 5 6, ব্লাড সুগার বলেন 1 2 3 4 5 5 6 90 100, ভিটামিন ডি 90 100, হোমা আইআর, টিজিএইচডিএল রেশিও, সিআরপি, ইনসুলিন, ব্লাড সুগার, ভিটামিন ডি। তাহলে আমরা এই রিপোর্টগুলো মোটামুটি একটা আমরা বুঝবো যে আমার কি অবস্থান। তারপরে আমরা কি খাই, তো খাওয়ার ভিতরে যদি কিছু পরিবর্তন দরকার আমার ডাক্তার পুষ্টিবিদ আপনাকে বলে দিবে। তারপর হচ্ছে আমরা কিভাবে ঘুমাবো, তো একটা লোক রিপোর্টও ভালো, তার লাইফস্টাইলও ভালো, খাওয়া দাওয়া, তাহলে ভবিষ্যতেও তার ভালো ইনশাল্লাহ। একটা লোকের রিপোর্ট ভালো না কিন্তু সে এখন থেকে লাইফস্টাইল ভালো করে মানে, তার ভবিষ্যতে রিপোর্টও ভালো হবে এবং সে ভালো থাকবে ইনশাল্লাহ। আর একটা লোকের রিপোর্ট ভালো কিন্তু সে যেহেতু রিপোর্ট ভালো, তার চলাফেরা ভালো না, ভাবছে আমার তো রিপোর্ট ভালো, তো তার ভবিষ্যৎ আবার ওই রিপোর্ট খারাপ হইয়া যাবে এবং রুগী হবে। বুঝতে পারছেন? তাহলে ফিউচার আপনার হাতে। আর মনে রাখবেন আরেকটা লাস্ট কথা, যেটা আমি বলে আমাদের জুমার নামাজ, আমাদের আর 1 মিনিট সময় আছে। শেষ কথা হলো আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে অসম্ভব ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠাইছেন, অসম্ভব ক্ষমতা দিয়ে। এবং বেশিরভাগ লোক সে তার ভুল খাওয়া দাওয়া, ভুল চিন্তা ভাবনা বা চিন্তা না করার ক্ষমতা, মানে নিজের পোটেনশিয়ালিটি এক্সার্ট করবে, সে ভাবতেই পারে না যে সারা পৃথিবী সে চাইলে নিয়ন্ত্রণ করতে পারে, মানে সেই ভাবনাই তার নেই। আই মিন সে অত বড় ভাবনা ভাবার সে মাথা নেই। আমার কথা মানে ভাবতে ভয় পায়, বেশিরভাগ লোক ভাবতে ভয় পায় বলেই সে ভাবতে পারে না, বলেই সেটা পায় না। আমার কথা বুঝতে পারছেন? আরো ভালো করে বোঝার চেষ্টা করেন। যেমন আমি দাগনভূঞাতে যখন ছিলাম, তো আমি ওইখানে বসে কিভাবে ভাবলাম যে সারা পৃথিবীর মানুষ একদিন সুস্থতার জন্য আমার কাছে আসতে হবে। আই মিন বুঝতে পারছেন? এবং শুধু তাই না, সারা পৃথিবীর মানুষ, এই যে সারা পৃথিবীর মানুষ এদিকে তাকায় থাকবে বাংলাদেশের দিকে, যদি আপনারা সবাই এটা ফলো করে সুস্থ হইয়া বিশ্বকে দেখায় দিতে পারেন, তাক লাগা দিতে পারেন, তাইলে সামনের দিনে সুস্থতার নেতৃত্ব আমরা দিব। এখন সারা পৃথিবীর নেতৃত্ব আমরা দিব, তাহলে আপনাকে তো ইউ মাস্ট থিঙ্ক বিগ, মানে সারা বিশ্ব নিয়ে। আপনারা তো কুয়ার ব্যাং, মানে বাচ্চা পরীক্ষা কেমন করব, হ্যাঁ জামাই আল্লাহকে এটা করলো কে, মানে আপনারা মানে ইউ আর নাথিং, মানে বিগ থিঙ্কিংস তো দূরের কথা। আপনি তো আপনার প্রমোশন হইল কিনা, আপনি কয় টাকা সেভ করলেন, গাড়ি কিনবেন কবে, বাড়ি হবে কেমন, মানে আপনার তো বিশ্ব পরিবর্তন করার চিন্তা তো দূরের কথা, নিজেকে তো পরিবর্তন করার চিন্তাও নাই। আপনাকে যে পোটেনশিয়ালিটি আল্লাহ দিয়েছেন, বেশিরভাগ লোক এই পোটেনশিয়ালিটি, তার যে ক্ষমতা, তার যে মানে সক্ষমতা, সেটাকে এক্সপ্লোর না করে কবরে যায় কোটি কোটি মানুষ, কারণ সে ভাবতেই জানে না। এবং আমরা বললাম এই কথা সত্য হতে বাধ্য, কারণ আমাদের কাছে যে জিনিস আছে বিশ্বের কাছে এটা নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, তো তাদেরকে এখানে আসতে হবে সুস্থ হওয়ার জন্য। ওষুধ খাওয়ার জন্য সবাই আছে, অপারেশনের জন্য সবাই আছে সারা বিশ্ব, কিন্তু ওষুধ মুক্ত সুস্থতা, এটার জন্য এখানে তাকাতে হবে, এদিকে আসতে হবে। বুঝতে পারছেন? তো আপনার কাছে কি আছে বোঝেন কিছু? আরে মানুষ বোঝে না, মূল্যায়ন করে না। আর বাঙালি তো সে কি আর
তার দেশের লোকরে মূল্যায়ন করবে? সে কি আর নিজের দেশের ভালো কিছু কি বোঝার তার ক্ষমতা আছে? সে চিন্তা করবে হ্যাঁ ঠ্যাং ধরে নামাইতে হবে, হ্যাঁ লগে শয়তানি বাদরামি করতে হবে, হ্যাঁ লগে নষ্টামি করতে হবে, এইটাই বুঝে, এটা ভালো বুঝে। হাডুডু হচ্ছে তাদের জাতীয় খেলা। তো এখন আপনারা যদি বলি শোনেন, আপনারা সবাই অসম্ভব ক্ষমতার অধিকারী, আল্লাহ আপনাকে সেই ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠাইছেন। প্রতিটা মানুষ আলাদা আলাদাভাবে, আপনাদের সবার ক্ষমতা আছে এই বিশ্বে পরিবর্তনের জন্য একটা মেজর ভূমিকা রোল প্লে করা। কিন্তু আপনারা তো নিজের স্বাস্থ্য কায়েম রাখতে পারেন না, চিৎপটাং হয়ে বিছানায় পড়ে গেছেন, হাঁটতে পারেন না, তা আপনার দ্বারা দিন কায়েম বা পৃথিবী কায়েম হইব কেমন? আপনি তো নিজে কায়েম দিয়া চলেন, বর দিয়া হাড়লাড়ি পড়ে। আপনি তো নিজে হুইল চেয়ারে চলে গেছেন, আপনার তো নিজের চলার শক্তি না, আপনি তো বিছানায় পড়ে গেছেন। এখন ইবলিস চাইবে আপনাদেরকে অক্ষম করে বিছানায় ফেলে দিতে। এই জন্য শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়। তো শক্তি চর্চা করেন, আমার কথা বুঝতে পারছেন? এবং আপনারা এখন থেকে ভাবেন সুস্থতা তো কোনো বিষয় না, মিয়া এটা কোনো বিষয় না, বরং আপনি সঠিক স্বাস্থ্য চর্চার মাধ্যমে আপনি সারা বিশ্ব নিয়ন্ত্রণ করা সেই মেন্টাল, সেই ফিজিক্যাল, সেই ক্যাপাসিটি আপনার ভিতরে আছে। আপনি শুধু এটাকে খুঁজে বাইর করবেন এবং সেটাকে ভাবতে হবে, সেটা সত্য পরিণত হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।